আমি ডক্টর নম্রতা, ফোর্টিস হসপিটাল আনন্দপুরে কার্ডিওলজি ডিপার্টমেন্টের আরএমও। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদেরই ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডক্টর শুভানন রায় স্যার। স্যার ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনার যে এত পেশেন্ট আসে যারা বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কোনো রকমের দুশ্চিন্তা নিয়ে আসে যে আমরা একজন কার্ডিওলজিস্ট দেখাতে চাই, তখন আমরা কি করে তাদেরকে সাহায্য করব এই বুঝতে যে কখন তাদের হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস এরকম কোনো হার্টের হৃদরোগের কোনো চিকিৎসা দরকার হতে পারে? প্রথম কথা হচ্ছে যে কার্ডিওলজি ডিপার্টমেন্টটাকে দুভাগে আমরা ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে জেনারেল কার্ডিওলজি, যেখানে প্রথম পেশেন্ট এলে তাদের অ্যাসেসমেন্ট করা হয় যে কী হবে, সে পেশেন্ট কী নিয়ে এসেছে। এক নম্বর হচ্ছে তাই। তারপরে সে কোথায় যাবে, তার কী কী ইনভেস্টিগেশন হবে, সেগুলো পরে ঠিক হয়। এখন আমাদের সিস্টেমটা এরকম নেই। বেশিরভাগ প্রাইভেট হাসপাতালে এটা করা একটু মুশকিল আছে। তার কারণ হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্টের কস্ট সেটা বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এগুলো বিদেশে যখন আমরা বিদেশে যাই বা আমরা যখন বিদেশে ছিলাম তখন দেখেছি যে স্ক্রিনিংটা বেসিক্যালি যারা জিপি তাদের মধ্যে হয়ে থাকে। জিপিরাই স্ক্রিন করে ডিফারেন্ট স্পেশালিটিতে কিভাবে যাবে তাদের কাছে পাঠানো। তো আমাদের এখানে আমরা না একটা অদ্ভুত একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একটা পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে ধীরে ধীরে জিপি কালচারটা থেকে মোস্টলি এটা একটা যেটা আমরা বলি হাসপাতাল কালচারের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জন্যে আমাদের একটু সময় লাগছে আমাদের জিনিসটা গুছিয়ে নেওয়ার। তবু আমি একদম বেসিক থেকে যদি শুরু করি, যখন কেউ পেশেন্ট আসেন সে তো জানে না যে তার হার্টের অসুখ হয়েছে। কেউ নিয়ে আসে, আমার বুকে একটা কষ্ট হচ্ছে। কীরকম কষ্ট? এটা কি বুকে ব্যথা? বেশিরভাগ পেশেন্টকে আমি যখন বলি যে আপনার তো অ্যাঞ্জিওগ্রাফি করাতে হবে, সে আকাশ থেকে পড়ে, আমার তো ডাক্তারবাবু বুকে ব্যথা হয়নি। তো আমি বলি যে সবসময় তো বুকে ব্যথা হবে না। অনেক সময় নিঃশ্বাসের কষ্ট হলেও সেটা হার্টের অসুখের একটা সিমটম হতে পারে। তেমনি আমাদের বইতেই লেখা আছে যে বুকের ডিসকমফর্ট, এটা ব্যথা নয়, যে কোনো ডিসকমফর্ট যেটা যদি বুকের মাঝখানে হয়, সেটা যদি একটা টাইটেনিংয়ের মতো হয় বা প্রেশারের মতো হয় এবং সেটা যদি চোয়ালে বা হাতের ছড়িয়ে যায়, তাহলে সেটাকে চেস্ট ডিসকমফর্ট হার্টের অসুখের কারণে হয়েছে বলে ধরে নিতে হয়। মানা গেল যে এইরকম একজন পেশেন্ট তোমার কাছে বা আমার কাছে এসেছে, তার এরকম একটা চেস্ট ডিসকমফোর্ট হচ্ছে কিছুদিন ধরে, সে হাঁটতে গেলে তার একটা এরকম হচ্ছে এবং একটু দাঁড়ালে কমে যাচ্ছে, এবং তার বয়স 40 বছর, তার ডায়াবেটিস আছে, তার ব্লাড প্রেশার বেশি, তার মানে তার রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ আছে। তাহলে আমরা বলি যে যদি টিপিক্যাল পেন কারো থাকে এবং পার্টিকুলারলি যদি কোনো পেশেন্ট যে টিপিক্যাল সাবস্ট্রেট মানে যার রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ আছে, এই রকম হলে তাদের কিন্তু হৃদরোগের সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা উচিত। এবং এইসব ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। এবং আজকালকার দিনে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি দুভাবে হয়, তুমিও জানো যে আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করাই এবং অথবা ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাফি করাই। যাদের আমরা দেখি যে না, দে আর ভেরি হাই রিস্ক ফর করোনারি আর্টারি ডিজিজ এবং টিপিক্যাল অ্যাঞ্জাইনা হচ্ছে বা টিপিক্যাল চেস্ট ডিসকমফর্ট হচ্ছে উইথ টিপিক্যাল সাবস্ট্রেট, তাদের সরাসরি ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাফি করার কথা বলা হয়। এবং সারা পৃথিবীর যা গাইডলাইন্স, তুমি যদি নাইস গাইডলাইন্স দেখো মানে ব্রিটেনের, তুমি যদি ইউরোপিয়ান গাইডলাইন্স দেখো, এই সব পেশেন্টদের সরাসরি ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাফির কথা আছে। আমাদের কাছে স্যার রোজ আপনার এত পেশেন্ট আসে যারা অ্যাঞ্জিওর জন্য ভর্তি হবে অথবা যারা বাইরে থেকে সিডি নিয়ে আসে, কোনোভাবে তাদের অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে, তখন আপনি তাদেরকে কি করে বলবে যে এবার আপনার আরও ফার্দার ম্যানেজমেন্ট করা উচিত? হ্যাঁ, দেখো এখানে তোমার প্রশ্নের মধ্যে একটা ছোট গ্যাপ আছে। আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি বা রিভাস্কুলারাইজেশন তাদেরই করি যারা সিমটোম্যাটিক। ইয়েস স্যার। উইদাউট সিমটম যদি কারোর
খুব হাই রিস্ক টিএমটি হয় বা স্ট্রেস টেস্ট হয়, Yes, sir. তাদেরই কোনো রিভাস্কুলারাইজেশনের কথা বলা হয়। হ্যাঁ স্যার। অ্যাসিমটোম্যাটিক একজন পার্সন যার একটা সিঙ্গেল ভেসেল ডিজিজ আছে এবং যার ট্রেডমিল বা তার একটা স্ট্রেস টেস্ট খুব একটা পজিটিভ নেই, তাকে মেডিকেল থেরাপি দিয়ে ট্রিট করা উচিত। অথবা তাদেরকে যদি তাদের এমন ডিসকমফর্ট থাকে যেটাকে আমরা ক্রনিক স্টেবল এনজাইনা বলি, মানে একটু খানিকটা দূর গেলে তার বুকে ব্যথা হচ্ছে, অথচ সে একটু সরবিট্রেট নিয়ে সেটাকে ওভারকাম করতে পারে, এই সমস্ত পেশেন্টদের আমরা স্টেবল করোনারি আর্টারি ডিজিজ বলি এবং এদের আমরা ওষুধ দিয়েই তাদের ট্রিটমেন্ট করি। কিন্তু যদি কোনো পেশেন্ট তোমার কাছে আসে হি ইজ ভেরি হাই রিস্ক, হ্যাঁ স্যার। অ্যাট দ্য সেম টাইম ওর একটা স্ট্রেস টেস্ট পজিটিভ, তার সঙ্গে তার একটা ভেরি সিভিয়ার ডিজিজ 90% ডিজিজ আছে, তার সে কিন্তু সিমটোম্যাটিক, সে হাঁটতে গেলেই বুকে ব্যথা হচ্ছে, এই পেশেন্টকে কিন্তু তোমার অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। অথবা যদি মাল্টিপল করোনারি আর্টারিতে ডিজিজ থাকে তাদেরকে বাইপাস করতে হবে। এটা আমরা এইভাবে এগোই। স্যার, একজন পেশেন্ট যার কিছু কোমরবিডিটিস আছে, বয়সটা ফেভারেবল যে উনি সার্জারিতেও যেতে পারেন অথবা উনি অ্যাঞ্জিওপ্লাস্টিতেও যেতে পারেন, ওনারা বুঝবেন কি করে যে কোনটা সঠিক চয়েস ওদের জন্য, অ্যাঞ্জিওপ্লাস্টিতে যাওয়া না বাইপাসে যাওয়া? এটা প্রায় দিনই আমাদেরকে জিজ্ঞেস করা হয়। এটা একটা চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন। কারণ হচ্ছে এটা নিয়ে অনেক সংঘাত, অনেক ইয়ে হয়, বিতর্ক হয়। কিন্তু আমরা এই যে এখন যেরকম মেডিসিনের কথা বলি, ইট ইজ এভিডেন্স বেসড মেডিসিন। তো আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি এবং বাইপাসে যা যা ট্রায়ালস পেয়েছি সারা পৃথিবীতে, আমরা দেখেছি যে এখন ইভেন লেফট মেইন অ্যাঞ্জিওপ্লাস্টিতেও যদি আমরা 10 বছরের ডেটা দেখি, তাতে খুব কমপ্লিকেটেড যেগুলো কেস, যাতে মাল্টিপল স্টেন্টস দরকার বা মাল্টিপল ইন্টারভেনশন দরকার, সেগুলোকে ইউজুয়ালি বাইপাস ভালো হয়। স্যার, আমাদের দর্শককে যদি আপনি একটু বলেন লেফট মেইন আর্টারিটা কি? আমাদের শরীরে যেটা মেইন করোনারি আর্টারি, সেটা হচ্ছে বাঁ দিকের ধমনী, আরেকটা আমরা বলি ডান দিকের ধমনী। বাঁ দিকের ধমনীটার দুটো ব্রাঞ্চ আছে, সেটাকে আমরা বলি, যেটা সামনের দিকে আছে তাকে আমরা বলি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, এবং যেটা পেছন দিকে আছে সেটাকে আমরা বলি লেফট সার্কামফ্লেক্স। এখন এই দুটো মিলিয়ে হৃৎপিণ্ডের প্রায় 50 থেকে 70% রক্ত সঞ্চালন করে। তো কাজেই এই আর্টারিটা খুব সিগনিফিক্যান্ট এবং খুব ইম্পর্ট্যান্ট। কাজেই সেখানে যদি কারো ডিজিজ থাকে এবং সেই ডিজিজটা যদি আরও তার সঙ্গে যদি আরও মাল্টিপল জায়গায় ডিজিজ থাকে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে বাইপাস খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু মনে রাখতে হবে, বাইপাস সার্জারি এবং অ্যাঞ্জিওপ্লাস্টিতে মর্টালিটি বা মৃত্যুর হার অলমোস্ট সেম ফর দ্য ফার্স্ট 10 years। 10 বছরের পরে, ইনফ্যাক্ট 5 বছরের পর থেকে কার্ভগুলো ডাইভার্জ করে। সেই জন্যে একজন 80 বছরের পেশেন্ট যদি আমার কাছে এরকম একটা ডিজিজ নিয়ে আসে, আমি তাকে কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টিতে দেবো, আমি তাকে বাইপাসে দেবো না। কারণ তার যদি আমি আয়ুষ্কাল ধরি, সেটা 10 বছরের মধ্যে তার যা হবার হবে, সে বেঁচে থাকলে এবং ভালোভাবে কাটাতে পারলে যথেষ্ট। কিন্তু যদি একজন 50 বছরের কোনো পেশেন্ট এরকম একটা ডিজিজ নিয়ে আসেন, তাহলে আমি তাকে বাইপাস সার্জারির কথা বলবো, যাতে সে আরও 25 বছর কি 30 বছর ভালো থাকতে পারে। এটাই হচ্ছে এখনকার গাইডলাইন্সের মূল কথা। স্যার, আমাদের যেসব পেশেন্ট এই 50 বছরের ব্র্যাকেটের মধ্যে পড়েন, কোন পেশেন্টদের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি সঠিক? 50 বছরের মধ্যে যারা আসছেন আমার কাছে, তারা যদি সিঙ্গেল ভেসেল নিয়ে আসেন এবং যাদের লিশন বা যাদের যেখানটায় শুরু হয়েছে সেই জায়গাটা খুব বেশি লম্বা নয়, সেরকম যদি পেশেন্ট আমার কাছে আসেন এবং যাদের খুব একটা ড্যামেজ হয়নি ইয়েতে, ভেন্ট্রিকল বা হৃৎপিণ্ডের পেশিতে, অথবা যদি কোনো পেশেন্ট অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন নিয়ে আসেন প্রথম 12 ঘন্টার মধ্যে, তাদের ডেফিনেটলি অ্যাঞ্জিওপ্লাস্টি করা উচিত, ক্লাস 1। এটা অন্য কিছু করে লাভ নেই, সেখানে সার্জারি আসে না। অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা যেটা সাধারণত লোকেরা অ্যাট্যাক বলে বোঝে, অ্যাট্যাকের এক্স্যাক্টলি কি করে মানুষ বুঝবে যে আমার এক্ষুনি এমার্জেন্সিতে যাওয়া উচিত আর এক্ষুনি আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কিছু আমাকে করতেই হবে? এটাও তুমি একটা খুব চমৎকার প্রশ্ন করলে। তো এটার উত্তর হচ্ছে যে
যে কোনো বয়সের কোনো মানুষ যদি তার টিপিক্যাল একটা চেস্ট ডিসকমফর্ট হয়, অর্থাৎ তার বুকের মাঝখানে অথবা ওপরের পেটে অথবা গলার দিকে কোনো যদি হঠাৎ একটা চেপে ধরার মতন ব্যথা হতে শুরু করে এবং সেটা 15-20 মিনিট থেকে যাচ্ছে, কমছে না, তার সঙ্গে যদি ঘাম হতে শুরু করে বা অনেক সময় ভমিটিং হওয়ার একটা প্রবণতা হচ্ছে, এরকম হলে গ্যাস ভেবে বাড়িতে বসে থাকা মানে মৃত্যুকে আলিঙ্গন করার সময়। সোজাসুজি কোনো হাসপাতালে যাওয়া উচিত এবং অ্যাটলিস্ট একটা ইসিজি করা উচিত, তখনই ধরা পড়বে এটা অ্যাকুট মার্কার নিউমোনিয়া হয়েছে। স্যার এবার ধরুন গেল যে আমরা পেশেন্টকে পেয়েছি, আমরা কিছু করতে পেরেছি, ভালোভাবে সব প্রসিজার মিটে গেছে, অ্যাঞ্জিওপ্লাস্টির পরে সুস্থ কী করে থাকা যায়? অ্যাঞ্জিওপ্লাস্টির বা বাইপাসের পরে সুস্থ থাকতে গেলে কতগুলো জিনিস বলতে হবে। দুটোই কিন্তু খুব প্যালিয়েটিভ প্রসিডিওর, কোনোটাই 100% নয়। অ্যাঞ্জিওপ্লাস্টিও নয়, বাইপাসও নয়। তার মানে হচ্ছে যে আমরা বাইপাস করে 2 বা 3টে আর্টারিকে সচল রাখলাম, কিন্তু তার যেখানে আমি বাইপাস করেছি তার নিচের আর্টারিগুলোকেও আমার সুস্থ রাখতে হবে। তেমনি অ্যাঞ্জিওপ্লাস্টি করলেও যেখানে আমি অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি সেই ভেসেলটাকে যেমন আমার সুস্থ রাখতে হবে, তার আশেপাশের যারা আর্টারি আছে তাদের আমার সুস্থ রাখতে হবে। সেটা ভাবতে হবে যে আর্টেরিয়াল ডিজিজটা কিন্তু একটা মেটাবলিক ডিজিজ এবং এটা হয় জেনেটিক প্রিপন্ডারেন্স থাকলে, এটা হয় যদি কারোর কোলেস্টেরল বেশি থাকে, ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত থাকে, সুগার অনিয়ন্ত্রিত থাকে, তাহলে এই প্রত্যেকটা জিনিসের ওপর তাকে ধ্যান দিতে হবে। সুগারকে কন্ট্রোলে রাখতে হবে, এলডিএল কোলেস্টেরল বা যেটা খারাপ কোলেস্টেরল তাকে তার মাত্রাটা অ্যাটলিস্ট 50, কেউ কেউ বলে 30-এর তলায় রাখা উচিত। তেমনি ব্লাড প্রেশারকে 120 বা 70 এরকম রেঞ্জে রাখলে বা তার নিচে রাখলেও যথেষ্ট। এবং তার লাইফস্টাইল মডিফিকেশন করা উচিত, রেগুলার বেসিসে তার একটা এক্সারসাইজ বা ব্যায়াম করা উচিত যাতে শরীরটা সচল থাকে এবং তার ওজন যাতে না বাড়ে। এই জিনিসগুলো সমস্ত করতে পারলে তবেই সে ভালো থাকবে, নাহলে কিন্তু সে ভালো থাকবে না। স্যার বাইপাস হোক অ্যাঞ্জিওপ্লাস্টি হোক, কিছু কিছু ওষুধ আমরা সারাক্ষণই প্রত্যেকটা পেশেন্টকে দিয়ে থাকি, তারা বলে যে আমাকে কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে? কিভাবে আমরা তাদেরকে আরও বেশি কমপ্লায়েন্ট করব যে ওষুধ কেন খাওয়াটা একেবারেই জরুরি? যাদের স্টেন্ট হয়েছে এবং যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে অথবা বাইপাস হয়েছে, তাদের ব্লাড থিনার যেটা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস সেটা সারা জীবন খেতে হবে। কোলেস্টেরলের ওষুধ হয়তো সারা জীবন খেতে হবে। এই জিনিসগুলো একটা ম্যান্ডেটারি প্রসেস। পার্টিকুলারলি স্টেন্টিংয়ের পরে যদি কেউ অ্যান্টিপ্লেটলেট ড্রাগস বন্ধ করে দেয়, সেখানে স্টেন্ট থ্রম্বোসিস বা স্টেন্ট জমে যাওয়ার প্রবণতা হয়। তো কাজেই কখনোই সেটা বন্ধ করা যাবে না। সিমিলারলি যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, বা তবুও যাদের বাইপাস হয়েছে তাদেরও একটা অ্যান্টিপ্লেটলেট বা ব্লাড থিনার খেয়ে যেতে হয় এবং কোলেস্টেরলের ওষুধটা অত্যন্ত জরুরি যাতে কোলেস্টেরল ঠিক মাত্রায় থাকে। তেমনি সুগারের ওষুধ না খেলে বা সুগারের ইঞ্জেকশন না নিলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে না, কাজেই সুগারের ওষুধটি নিতে হবে। তেমনি ব্লাড প্রেশারের ওষুধ না খেলে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে না, ব্লাড প্রেশারের ওষুধও নিতে হবে। তো কিছু ওষুধ সারা জীবনের জন্য খেতে হবে, এইটুকু মেনে নেওয়াই ভালো। স্যার পোস্ট প্রসিজার বা পোস্ট সার্জারি কিছু নিষেধাজ্ঞা যেটা যে কোনো মানুষকে ফলো করতেই হবে, এরকম কিছু পয়েন্টস? এটাকে 2-3 লাইনে বলি, নাহলে বেশিরভাগ লোকই মনে রাখতে পারবেন না। প্রথম কথা হচ্ছে কী কী করতে হবে। এক্ষুনি বললাম, একটা কোনো ফর্মে এক্সারসাইজ করতে হবে। সব থেকে ভালো যদি হাঁটতে পারে কেউ, হাঁটতে না পারলে কেউ সাঁতার কাটতে পারে, এই যে কোনো একটা ফর্ম অফ এক্সারসাইজ সারা জীবন করতে হবে। 1, ওজন বাড়ানো চলবে না, সেখানে খাওয়ার ভূমিকা আছে এবং হাঁটার ভূমিকা আছে, দুটোই। এক্সারসাইজ এবং ফুড দুটোকেই ঠিকভাবে রাখতে হবে যাতে ওজন না বাড়ে। 3 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল এবং ব্লাড থিনার, এই সমস্ত ওষুধগুলো খেয়ে যেতে হবে, এইটুকুই। স্যার আর স্মোকিং তো ইম্পর্ট্যান্ট জিনিস। আমরা আজকাল লক্ষ্য করে দেখি যে ছেলেরা স্মোকিং ছেড়ে দিচ্ছেন, মেয়েরা বাড়াচ্ছেন। এটাতে কিন্তু
জেন্ডার যদিও মেয়েদের সাপোর্ট করে, সেই জেন্ডার বায়াসটা ছিল ইস্কেমিক হার্ট ডিজিজের, সেটা আস্তে আস্তে চলে যাবে। এরা মেয়েরাও করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হবেন, এবং মেয়েদের হার্টের অসুখ অনেক খারাপ ছেলেদের অসুখের থেকে, কারণ ওদের আর্টারিগুলো অনেক ফ্রেজাইল। কাজেই মেয়েদের স্মোকিং করা তো ছেলে মেয়ে কারোরই করা উচিত না, বিশেষ করে মেয়েদের করা তো পাপ একদম, না হলে হবে না। স্যার, স্মোকিং বলতে লোকেরা বোঝে শুধু সিগারেট, কিন্তু আমরা দেখি খৈনি, chewable tobacco, Any tobacco. or form. Any tobacco, Tobacco is bad. is a big no-no for everybody. Sir, last but not the least, আমরা কি করে মানুষকে বলবো যে আপনারা আরো একটু বেশি সচেতন হন, কারণ হৃদরোগ হচ্ছে ইররিভার্সিবল, সেটাকে ঠিক সময়ে ধরা খুব ইম্পর্টেন্ট। নট অনলি ইরিভার্সিবল, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, তুমি এটা মানবে, হৃদরোগে মৃত্যুর আশঙ্কা অন্যান্য যে কোনো মৃত্যুর থেকে বেশি, এবং যে কোনো অসুখের থেকে বেশি। মৃত্যুর হার অনেক অসুখের থেকে বেশি। একটা হৃদরোগ থেকে যদি কারো হার্ট ফেলিয়ার হয়, তার মৃত্যুর হার ক্যান্সারের থেকে বেশি। তো এই জিনিসগুলো মানুষ দেখতে পায় না, এবং হৃদরোগ তাদেরই অ্যাফেক্ট করে যারা প্রাইমে আছে। আমাদের কাছে একটা পেশেন্ট ভর্তি হয়ে যার বয়স 26, তার জীবনটা সামনে পড়ে আছে, তাকে আমি কি বোঝাবো, তার মাকেই বা কী বোঝাবো? তো কাজেই হৃদরোগের প্রবলেমটা একটা মানুষকে নয়, একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, সেটা বুঝতে হবে। আপনারা স্যারের থেকে শুনলেন, এভরি ইয়ার, প্রত্যেক বছর কিছু রুটিন টেস্ট প্লিজ করান। যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, অতি অবশ্যই করে একজন কনসালটেন্টের কাছে চেক করান। নিজে সুস্থ থাকুন, রোজ হাঁটুন, ভালোভাবে হেলদি লাইফস্টাইল মেনটেন করুন। আশা করি সবাই ঠিক থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য।